আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? আমি রোহান শাহরিয়ার। অ্যাডমিশন সিজন কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি, এবং আমি জানি তোমরা কিন্তু রাত দিন চোখ বুঝে পড়া শুরু করে দিয়েছো অলরেডি, তাই না? কিন্তু আজকের ভিডিওটা হবে মূলত সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে। আমি নিজেও মূলত একজন সেকেন্ড টাইমার স্টুডেন্ট ছিলাম, এবং বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্টে অধ্যয়নরত রয়েছি। তো আমি মূলত সেকেন্ড টাইমারদের বিরুদ্ধে এবং সেকেন্ড টাইমারদের পক্ষে অনেক ধরনের রিউমার শুনেছি, ঠিক আছে? যেমন এই তো ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে ফার্স্ট টাইমে পায় না, তাই না? সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে কী পাবে? অধিকাংশ সেকেন্ড টাইমাররা চান্স পায় না ঠিক মতো, ওরা তো পড়েই না ঠিক মতো, তাই না? তো এইরকম কিছু বাজে রিউমার, কিছু বাজে সিচুয়েশন আমাদের ফেস করতে হয়, এবং তাদের সম্পর্কে একটা রিউমার থাকে যে তাদেরকে একটা গন্ডারের চামড়া হইতে হবে। এটা আসলে কতটুকু মূল্যায়নযোগ্য বিষয়টা। তো এই সম্পর্কে আমার যে এক্সপিরিয়েন্স আছে, আমি যে 2 বছর পড়ালেখা করছি তার থেকে যা শিখছি, এই ভিডিওতে ওই সম্পর্কে একটু আলোচনা করতে চেষ্টা করবো আমি, ঠিক আছে? তো ওইখান থেকে কি কি শিখলাম এবং কি কি ভুল তোমাদের করা উচিত হবে না, যার জন্য তুমি অ্যাজ এ সেকেন্ড টাইমার আবার তুমি বিশ্ববিদ্যালয় মিস করে দিবা, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় মিস করে দিবা। এই আমার জীবনের অভিজ্ঞতা থেকে 5টা টিপ তোমাদের সাথে শেয়ার করবো আমি। আশা করি তোমরা এটা জেনে উপকৃত হবা। হ্যাঁ, তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো অ্যাজ এ সেকেন্ড টাইমার আমাদের একটা সমস্যা হয় কি, যে আমাদের সে একই সিলেবাস, একই বই, একই কোশ্চেন ব্যাংক, একই প্যাটার্নে আবার কি আরেকটা বছর ওয়েস্ট করতে হয়, তাই না? আরেকটা বছর পড়ালেখা করতে হয়। তো প্রচুর বিরক্তকর একটা বিষয় হয়ে যায়, যার জন্য অনেকে বলে কি যে সেকেন্ড টাইমারদের শরীরে চামড়া দিতে হবে গন্ডারের চামড়ার সমতুল্য। ওকে, তো যে জায়গায় তুমি একটা কোশ্চেন সলভ, যদি একজন ফার্স্ট টাইমার একটা কোশ্চেন সলভ করে, তো ওই জায়গায় তোমাকে 10টা কোশ্চেন সলভ করতে হবে। তো এইরকমভাবে কিছু কথাবার্তা আছে। তো আমি 2 বছর ধরে কী শিখলাম এবং কীভাবে এই বিরক্তকর পরিস্থিতিটা কাটায় উঠছিলাম, এবং কিছু কি টিপস অ্যান্ড ট্রিক তোমাদের সাথে শেয়ার করবো। এই 5টা টিপসের ভিতরে এগুলো সব ইনক্লুড করা থাকবে। ভিডিও যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমি পার্ট 2 এটা বানাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো চলো শুরু করি। তো প্রথম সমস্যা যেটার সম্পর্কে আমি তোমাদের বলবো, যে আমরা তো ভাই পড়ছি এটাই, তাই না? এই একই বই বারবার করে আসতেছি, 1 বছর হয়ে গেল এই একই সিলেবাস করলাম, একই টপিক করলাম, আবার পড়তাম, বিরক্ত লাগে, তাই না? ছাইড়া দিতে মন চায়। এটা দেখছি, এটা দেখলেই পারবো আমরা, বারবার আবার দেখা লাগে নাকি? এত দেখতে হইব কি মনে হচ্ছে পারবো না, এটা স্কিপ করো এটারে। তো এইরকম মেন্টালিটি থাকে যারা মতো সেকেন্ড টাইমাররা থাকে, হ্যাঁ, যে দেখলেই মনে হয় কি আমি পারবো জিনিসটা। তো এই জায়গাটা তারা মার খেয়ে যায়, ঠিক আছে? তুমি যদি দেখলেই এতটা পারো, তাই না? ঠিক আছে, তোমার আমি 10টা কোশ্চেন দিই, 10টা কোশ্চেন থাকলে তো তোমার এটা করবে কি, যে 5 মিনিটে সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? যতগুলো কোশ্চেন থাকবে তার অর্ধেক করে সলভ করার চেষ্টা করবা। তাহলে তোমার 5 মিনিটে তোমার 10টা কোশ্চেন আমি যদি দিই, তুমি বৃত্ত ভরাট করতে গেলে তোমার হাত কাঁপা শুরু করে দেবে, বুঝছো? কিন্তু তুমি তো বলতে পারি না, দেখলেই তো মনে হচ্ছে পারতেছি। তো সেকেন্ড টাইমারদের এটা একটা সমস্যা, যে দেখলেই মনে হয় পারে, কিন্তু যখন ওদের করতে দেওয়া হয়, ঠিক আছে, ওদের তখন হাত কাঁপা শুরু করে। যখন একটা কোশ্চেন সলভ করতে দেওয়া হয়, যে জায়গায় 5 মিনিটে 10টা হওয়ার কথা, সে জায়গায় সে 5 মিনিটে 2টাও ঠিক মতো অ্যান্সার করতে পারে না। এটা একটা সমস্যা, যে তারা কোশ্চেন সলভিং করতেই চায় না, নিজেকে এক্সামিন করতেই চায় না, ঠিক আছে? যে তারা দেখলেই মনে হবে যে তারা পারবে এটা। তো এটা একটা ভুল ধারণা, এটা একটা মরিচিকা স্বরূপ তাদের জন্য কাজ করে যারা সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিয়ে থাকে। তো এই মরিচিকার জাল থেকে বাইরে হতে হবে। হ্যাঁ, তুমি দেখছো পারছো, ভালো কথা, তুমি এটা নিজে থেকে ট্রাই করো। তুমি ওই রিলেটেড আরও যে কোশ্চেনগুলো আছে, হ্যাঁ, ওর চেয়ে আরেকটু যে ডিপার লেভেলের কোশ্চেনগুলো আছে, আরেকটু হার্ডার লেভেলের কোশ্চেন আছে, টপিক একই, হ্যাঁ, তো ওইগুলো তুমি সলভ করে দিয়ে চেষ্টা করো। কত পারো এত অ্যাজ এ সেকেন্ড টাইমার, তুমি তাও পারবা না, দেখেন আমি গ্যারান্টি দিয়ে কই তুমি পারবা না, বুঝছো? তো এই মরিচিকার থেকে বাইরে হতে হবে কিন্তু অ্যাজ এ সেকেন্ড টাইমার, নাহলে কিন্তু লাইফ বরবাদ। টিপ নাম্বার 2, এক্সামিন ইউর সেলফ, ওকে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তোমাদের সেকেন্ড টাইমারদের একটা সমস্যা কি, যে তোমরা বেশি বেশি করে এক্সাম দিতে চাও না, নিজেকে এক্সামিনই করতে চাও না। তোমরা যে একটা কোশ্চেন বেশি বেশি করে সলভ করবা, এটাই করতে চাও না। দেখাই মনে হয় কি, না এ তো পারি, এটা আবার করতে হবে কেন, না স্কিপ করো। তোমরা একের পর এক টপিক পড়ে যাও, ঠিক আছে? যেমন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস, বা প্রাচীন যুগ, মধ্যযুগ, তোমরা এই রিলেটেড অনেক টপিক করে ফেলো, একবার পড়তে পড়তে ঝাঁঝা করে ফেলো বই, কিন্তু দিন শেষে দেখা যায় কি তোমরা ওই রিলেটেড কোশ্চেনই সলভ করো না। ওকে, এটা একটা সমস্যা, নিজেকে এক্সামিনই করো না ভাই। এটা সবচেয়ে বড় সমস্যা আমাদের সেকেন্ড টাইমারদের ভিতরে, যে আমরা পড়তে থাকি কিন্তু নিজেকে এক্সামিন করি না। ভাই তুমি একটা জিনিস বুঝো আমার কথা, হ্যাঁ, যে একটা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে, যেমন আমি রাবিতে পরীক্ষা দিচ্ছি, আমাদের সময় প্রায় কি 1 লাখের কাছাকাছি স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছিল, তাই না? তো দেখা যায় কি, যদি আমাদের 1000টার মতো এই ইউনিটে সিট থাকে, 1000 একটু বেশি আছে আমি ধরার জন্য বলতেছি, তাহলে প্রতিটা সিটের জন্য কি 100 জন লড়াই করতেছে। তাই তোমার 99 জনকে টপকায় আসা, তারপরে তোমার সিটটা নিয়ে লাগতেছে, তাই না? তো তুমি একবার ভাবো, যারা এনে 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিতে আছে, হ্যাঁ, তারা রাজশাহী কলেজের স্টুডেন্ট আছে, তারা কি রাজশাহী কলেজিয়েট কলেজের স্টুডেন্ট আছে, ক্যাডাট কলেজের স্টুডেন্ট আছে, তাই না? চট্টগ্রাম কলেজের, মানে নটরডেমের স্টুডেন্ট, সব ভালো ভালো মেধায় সেই জায়গায় পরীক্ষা দিতে আছে, এবং তারা রাত দিন শুধু পড়ে না, এমনকি কোশ্চেনও ব্যাংক সলভ করে একবার ঝাঁচা করে ফেলছে, বুঝছো? তারা নিজেকে প্রতিনিয়ত এক্সামিন করতেছে, সে বিগত 2 বছর যাবত, মানে তারা ফার্স্ট ইয়ার থেকে কোশ্চেন ব্যাংক সলভ করে শুরু করে, এইসব যে এই স্টুডেন্টরা আছে, টপার স্টুডেন্টরা আছে। তুমি একবার ভাবা, জাস্ট ইমাজিন করো যে তুমি কি ওদের সাথে কম্পিট করার জন্য আদৌ ক্যাপেবল নাকি? হ্যাঁ,
তোমার কি আদৌ যোগ্যতা আছে যারা মূলত প্রতিদিন বা 2 থেকে 3টা করে কোশ্চেন ব্যাংক সলভ করতেছে, ওই টপিক পড়তেছে, টপিকের কোশ্চেন সলভ করতেছে, হ্যাঁ তুমি কি আদৌ সে অনুযায়ী ক্যাপাবল হয়েছো নাকি? এটা নিজেকে একটা কোশ্চেনের বিষয়। তো সেকেন্ড টাইমার এটা করেই না, তারা তো ভাবে যে আমি 1 বছর পড়েই আইছি ভাই, এ তো একই পর আবার বারবার বলুন, বিরক্ত ধরে যাইতেছে, দরকার নেই। হ্যাঁ দেখেই তো মনে হচ্ছে পারুন না, দেখ অন্য কোনো টপিক পড়ি যেটা পারি না বেশি, যেটা পারো ওইটারই আরও ডিপে যাও, ওই রিলেটেডই আরও বেশি কোশ্চেন সলভ করো, বুঝছো? শুধু যেই ভার্সিটিতে পরীক্ষা দিবা ওই ভার্সিটি কোশ্চেন ব্যাংক না, আরও যে অন্যান্য ভার্সিটি থেকে ওই রিলেটেড টপিক থেকে যে কোশ্চেন করা হয়েছে ওইগুলো বেশি করে পড়বা। এখন আমার এই কোশ্চেনগুলো কি একটা সিস্টেমেটিক ওয়েতে আগান লাগবে, তাই না? যে কোশ্চেনটা সলভ করার একটা সিস্টেমেটিক ওয়ে আছে। যদি আমি নিজেরটা শেয়ার করি, তাহলে আমি মূলত প্রতিদিন 3টা করে কোশ্চেন ব্যাংক সলভ করতাম, নিজেকে 3টা করে এক্সাম দিতাম আমি, বুঝছো? নিজে বাসায় বসে 3টা করে এক্সাম দিতাম। তো সেটা কীভাবে হতো যে আমার যদি 80টা বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে কিন্তু 80টার মতো হয়ে থাকে, নৈবিত্তিকা এসে থাকে, তাই না? তো ওইখানে তাহলে 80টা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের কোশ্চেন ব্যাংক ওপেন করতাম, ওপেন করে 80টা প্রশ্ন আমি 50 মিনিট নাহলে 40 মিনিট একটু কম হয়ে যায়, তো আমি 50 মিনিট দিয়ে দিতাম, ঠিক আছে? 1 ঘন্টায় কিন্তু এমনি লিগাল ওয়েতে পরীক্ষা হয়ে থাকে। তো আমি 50 মিনিট দিয়ে আর 10 মিনিট কমায় দিয়ে আমি পরীক্ষা দিতাম, এক্সামিন করতাম যে আমি কত পাইছি। দেখা গেল যে শুরুর দিকে 80-র ভিতরে পেলাম 40, তারপর যেখানে ভুলগুলো হয়েছে ওইগুলো আরও শুধরাই নিতাম আস্তে আস্তে করে। তো এরকম করে আমি কি মোট প্রতিদিনে 3টা করে পরীক্ষা দিতাম, তাহলে 3 মাসে কয়টা হলো? একদিনে প্রায় 3টার মতো পরীক্ষা দিতাম, বুঝতে পারছো? যে 3টা কোশ্চেন ব্যাংক সলভ করতাম, তাহলে 1 মাসে কয়টা সলভ করলাম? তাহলে 90টা পরীক্ষা দিয়ে দিলাম, তাই না? তাহলে এরকম করে যদি আমি 3 মাস পরীক্ষা দিই, তাহলে কত হয়? 3 নং 27, তাহলে 270 বার আমি নিজেকে এক্সামিন করে ফেললাম, বুঝতে পারছি বিষয়টা? আর তোমরা মনে হয় 6 মাস যেটা আন্দোলন হলো, আমরা 6 মাসের মতো সময় পাইছিলাম, তোমরা অতটা পাবা না মনে হয়, কিন্তু সেকেন্ড টাইম আমাদের কাছে প্রায় 1 বছর সময় থাকে। তাহলে তুমি একবার হিসাব করে দেখো বিষয়টা, যে তুমি কতবার পরীক্ষা দিতে পারছো, কতটা এক্সামিন করতে পারছো। এতে হবে কি পৃষ্ঠা সহ তোমার মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ পৃষ্ঠা সহ মুখস্থ হয়ে যাবে, প্যাটার্ন সহ মুখস্থ হয়ে যাবে, অপশন সহ মুখস্থ হয়ে যাবে। এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। তোমার এই ক্ষেত্রে হবে কি যে তোমার এই টপ করার সম্ভাবনা বেশি থাকবে। যেমন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে 113তম হয়েছিলাম, বুঝতে পারতেছি বিষয়টা? এখন হলো টিপ নাম্বার 3। এতক্ষণ আমরা কি সিস্টেমেটিক ওয়েতে কীভাবে আগান লাগে ওইটার একটু কেবল শুরু করলাম। এখন এই সিস্টেমেটিক ওয়ে আরেকটু ডিপ ডাউনে যাব এই টিপ নাম্বার 3-তে। হ্যাঁ, যে এতক্ষণ বললাম যে আমাদেরকে 3টা করে পরীক্ষা দিতে হবে, তোমার যতটুকু ক্যাপাসিটিতে কুলায় তুমি 1টা দাও প্রতিদিন, 2টা দাও প্রতিদিন, আস্তে আস্তে করে লেভেল ইনক্রিজ করো, জাস্ট এটাই আর কি বিষয়। তো এখন এটার একটা ওয়ে আছে, একটা পদ্ধতি আছে, কোন পদ্ধতিতে আর কি আমরা কোশ্চেন ব্যাংক সলভ করবো। আসলে অধিকাংশ স্টুডেন্টরা কোশ্চেন ব্যাংক সলভ করতে জানে না, এটা আমার বলে দাবি। অধিকাংশ স্টুডেন্টরা কোশ্চেন ব্যাংকই সলভ করতে জানে না। কীভাবে? যে দেখো, তারা একটা কোশ্চেন যখন সলভ করে, হ্যাঁ, তো দেখা গেল একটা কোশ্চেনের তোমার অপশন দিয়ে আছে ABCD, হ্যাঁ, তো দেখা গেল কি প্রথমবার আমি কোশ্চেন সলভ করলাম, এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, উত্তর কি? উত্তর হলো আমার B, ঠিক আছে। ওরা কয়েকটি বির উপরে ঠিক একটা টিক চিহ্ন দিয়ে রাখে, যাতে পরবর্তীতে আবার যখন কোশ্চেন সলভ করতে যাবো তাদের আর ব্রেনটা যাতে খাটানো না লাগে। কিন্তু পরীক্ষার হলে তো তোমার ব্রেন খাটানো লাগবে, তাই না? ব্রেন খাটায় তো 4টার ভিতরতে একটা কি অপশন টেস্ট করে, ক্যালকুলেশন করে, তোমার মেমোরাইজ করে তারপরে কি উত্তরটা বাইর করতে হবে। তো যখন তুমি ওটার উপর টিক দিয়ে দিলা, তখন তুমি যখন আবার ওই কোশ্চেনটা সলভ করতে যাবা, তখন তুমি হবে কি যে এক কথায় প্রকাশের মতো এটা পড়ে গেলা। কিন্তু তোমার যে কোশ্চেন সলভিং একটা মেন্টালিটি যে আছে, তুমি যে মাথা খাটায় যে উত্তরটা বাইর করবা 4টার ভিতরে, ওইটার প্র্যাকটিস আর করতেছো না, তাই না? তুমি প্র্যাকটিস করতেছো কিন্তু রাইট ওয়েতে প্র্যাকটিস করতেছো না, এটা একটা সমস্যা। আমরা সেকেন্ড টাইমে এটা ধরতেই পারি না যে আমরা রাইট ওয়েতে প্র্যাকটিস করতেছি নাকি রং ওয়েতে প্র্যাকটিস করতেছি। একজন সেকেন্ড টাইমে প্র্যাকটিস করেই যাইতেছে, কিন্তু সেটা রং ওয়েতে করতেছে ভাই, বুঝতে পারছি? এই ছিল একটা কি সে সমস্যা, সে কোশ্চেন ব্যাংকই সলভ করতে পারে না অধিকাংশ স্টুডেন্টরা। তারপরে আরেকটা সবচেয়ে বড় সমস্যা হলো তারা বাসায় বসে এক্সাম দেয় না বেশি বেশি করে। এক্সাম দেয় না বেশি বেশি করে বলতে কি, যে তারা তো কোশ্চেন ব্যাংক সলভ করতেছে, তাও সমস্যা কোথায়? না ভাই, তোমার তো পরীক্ষার হলে তো কোশ্চেন ব্যাংকের মাধ্যমে তোমার প্রশ্ন করবে না। পরীক্ষার ভিতরে হবে কি যে ভিজি করে কয়টা বৃত্ত দেওয়া হবে 4টা, তাই না? একটার উপর আরেকটা কি প্যারালালিভাবে সাজানো থাকবে। তো ওই তখন তুমি যখন কোশ্চেনগুলো সলভ করতে যাবো, অনেক সময় হয় কি যে মনে হচ্ছে যে 2-এর ক আমার উত্তর হবে, কিন্তু ভুলে বলে 3-এর কতে আমি দাগ দিয়ে দিছি, হয় না এরকম করে? তাহলে বাসায় বসে কীরকম করে প্র্যাকটিস করতে হবে? বাসায় বসে বৃত্ত ভরাটের নিয়মে প্র্যাকটিস করতে হবে। কোশ্চেনগুলো সলভ করবে বৃত্ত ভরাটের মাধ্যমে, বুঝছো? 40 মিনিট 50 মিনিট একটাই পরীক্ষা দাও প্রতিদিন, ওই একটা পরীক্ষাই হইব কি বৃত্ত ভরাট করার মাধ্যমে। তো যাইয়া ইন্টারনেট থেকে হোক বা যেখান থেকেই বাজার থেকে হোক একটা কি MCQ একটা শীট কিনবো, MCQ শীটের খাতা কিনবো। আমি করছিলাম কি যে হালকেনস্টাইন ওদের ওয়েবসাইট থেকে মেডিকেলের একটা ছিল মূলত এরকম MCQ শীটের একটা এরকম মোটা বই পাবলিশ করছিল ওরা। তো ওইটা আমি কিনে নিয়েছিলাম, বুঝছো? কারণ আমি এই ইউনিটে পরীক্ষা দেবো, আর ওইখানে এত বেশি বেশি করে MCQ শীট সলভ করার মতো শীট আমি পাইছিলাম না, ঠিক আছে? তো এর জন্য আমি কি ওই
যে বৃত্ত ভরাট করার যে শীটটা আছে ওইটা আমি ওদের কাছ থেকে পারচেস করে নিতাম এবং প্রতিদিন যদি আমি 3টা করে দিই, 1টা করে দিই, 4টা করে দিই, ওই বৃত্ত ভরাট করে করে আমি পরীক্ষা দিতাম। কেননা আমাকে প্রতিটা এক্সামিনেশনে আমাকে বৃত্ত ভরাটের মাধ্যমে জাজ করা হবে। আমি অনেক পড়ে আইছি, ঠিক আছে, অনেক মেমোরাইজ করছি যে পরীক্ষার হলে দাগাইতে যায় ভুলের 4-এর কর জায়গা 5-এর ক দাগায় ফেলছি, হয় না এরকম অনেকবার? হ্যাঁ, তো এটা তো শুধরানো লাগবে। এবার এটা কি একবারে শুধরানো হয়ে যাবে? না, এটা তোমার এভাবে প্র্যাকটিস করে 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 তোমার শুধরাইতে হবে, বৃত্ত ভরাট করে, নাকি খাতার উপর ক খ এরকম করে লেখা। কারণ তুমি একবার যখন বৃত্ত ভরাট করে ফেলবা ওইটা আর আন্ডু করার কোনো ওয়ে নেই, বুঝতে পারতেছি? ওটা আর আন্ডু করার কোনো ওয়ে নেই। তো তুমি যদি এভাবে প্র্যাকটিস করো, তাই না, পারফেক্ট ওয়েতে প্র্যাকটিস করলে পারফেক্ট ওয়েতে বিল্ড হইবা। এখন টিপ নাম্বার 4, ওকে, আমরা জানি কীভাবে সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হয়, আমরা জানি কীভাবে আমাদের কোশ্চেন সলভ করতে হয়, তাই না? ঠিক আছে, কিন্তু কোশ্চেন সলভের সময় তো রঙও হবে, ইনকারেক্ট কোশ্চেন হবে, নেগেটিভ আছে কিন্তু এখানে। বৃত্ত ভরাট করতে গেলে ভয় থাকে, মনের ভিতরে একটা কাজ করে। ওকে, গেল। তো তুমি তো প্রথমবার পরীক্ষা দিলা, প্রথমবার পরীক্ষা শুরু করবা, হ্যাঁ, যে ইজি কোশ্চেন দিয়ে শুরু করবা সলভ করা, একদম ইজি কোশ্চেন। যেমন যদি বলি চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে সবচেয়ে বেশি সহজ কোশ্চেন হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে খুব সহজ সহজ কোশ্চেন হয়। তাহলে ওইগুলোতে তুমি শুরু করলে যাতে তোমার ফিয়ারটা তুমি কাটায় উঠতে পারো। যে আমাদের বাসায় বসে বসে যে পরীক্ষা দেওয়ার যে একটা ভয় থাকে, কোশ্চেন ব্যাংক সলভ করার একটা ভয় থাকে, অধিকাংশ স্টুডেন্টরা কোশ্চেন ব্যাংক সলভ করে ওই যে পরীক্ষার 2-1 মাস আগে। তো ওই ভয়টা যাতে তুমি কাটাতে পারো, তাহলে সহজ দিয়ে শুরু করতে হবে। ওকে, তারপর সহজ দিয়ে শুরু করলা, ভালো কথা। দেখা গেল যে প্রথমে তুমি 100টা কোশ্চেন সলভ করলে, 100টার ভিতরে তোমার 50টা হয়েছে, 50টার ভিতরে তুমি 30টা ভুল গেছে, 20টা তুমি দাগাও নাই। ওকে, 30টা কেন ভুল গেল? 30টা কোথায় ভুল গেল? ওইটার ওই কী সাবজেক্ট থেকে ওই 30টা কোশ্চেন আইছিল, ওইটার পুরো ডিপ ডাউন যাওয়া, বুঝছো? যে 30টা কোশ্চেন ভুল হলো, কেন হলো, কোন টপিক থেকে আইছে, ওটারও ডিপে চলে যাবা। ওই রিলেটেড কোশ্চেন থাকুক বা না থাকুক, ওই পুরো চ্যাপ্টার করে ফেলবা। সাপোজ প্রাচীন যুগ থেকে একটা কোশ্চেন আসলো, হ্যাঁ, প্রাচীন যুগের একটাতে তুমি ভুল করলা, পুরো প্রাচীন যুগেই আবার ডিপ ডাউন করে পড়ে ফেলবা ওই ফাঁকে, বুঝতে পারছি? তো এতে দেখবা কি তোমার প্রশ্ন সহ, তোমার অপশন সহ তোমার মুখস্থ হয়ে যাবে। ওই পরবর্তীতে আবার যখন ওই রিলেটেড কোশ্চেন সলভ করতে পারবে, তখন মনের ভিতরে আলাদা একটা কনফিডেন্স কাজ করবে যে তুমি ওই একটা ভুলের জন্য পুরো চ্যাপ্টারে তুমি ডিপ ডাউন করে পড়ে ফেলছো। যদি বললাম বিষয়টা, তখন তোমার একটা ওভারঅল নলেজ থাকবে, এবং যখন একটা মানুষের একটা বিষয়ের ওভারঅল নলেজ থাকে তখন তার ভিতরে আলাদা লেভেলে কনফিডেন্স কাজ করে। আমাদের পরীক্ষার হলো হয় কি যে আমরা ল্যাক অফ কনফিডেন্সের কারণে আরও পরীক্ষাটা বাজে করে ফেলি, এটা একটা ঝামেলা, বুঝতে পারছি? এখন হলো টিপ নাম্বার 5। এতক্ষণ আমরা জানলাম কীভাবে সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হয়, কীভাবে কোশ্চেন সলভ করতে হয়, কতটা করে করতে হয়, কীভাবে বৃত্ত ভরাট করে করতে হয়, তাই না, কেন করতে হয়, এগুলো সব জানলাম। এখন টিপ নাম্বার 5-এ আমরা বলবো ট্র্যাকিং পদ্ধতি। হ্যাঁ, নিজেকে ট্র্যাক করো যে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে 22-23 শিক্ষাবর্ষের কোশ্চেন সলভ করলা, তারপরে কি করলা 21-22 বর্ষের কোশ্চেন সলভ করলা, তারপরে 19-20 বর্ষের কি কোশ্চেন সলভ করলা। তাহলে এগুলো ট্র্যাক করে দেখো তুমি এর আগে কত পাইছিলা, এখন তুমি কত পাইতেছো, তুমি কি আরও ইনক্রিজ করতেছো নাকি? তুমি প্রথমবার যখন পরীক্ষা দিছিলা 80-র ভিতর পাইলা 40 সাপোজ, তারপরে তুমি পরীক্ষা দিলে 80-র ভিতর পাইলা 44, 80-র ভিতর পাইলা 50, তাহলে কি তোমার উন্নতি হইতেছে, তাই না? এর মানে বুঝতে পারতেছো যে তোমার পরীক্ষাটা সফল হইতেছে, তোমার পরীক্ষা দেওয়াটা কাজে লাগতেছে, তুমি যে জায়গায় ভুল করতেছো ওই জায়গাটা আরও বেশি বেশি করে এনহ্যান্স করতেছো, তোমার ওই ভুলগুলো কি কমায় আনতেছো, তাই না? তো এটা তুমি কি ইজিলি বুঝতে পারতো কীভাবে তুমি যখন ট্র্যাক করা শুরু করবা যে আমি বিগত কোশ্চেন ব্যাংক সলভ করার মাধ্যমে এত পাইছি, এখন আমি সলভ করার মাধ্যমে এত পাইতেছি, তখন ভিতরে আলাদা একটা কনফিডেন্স কাজ করবে, না আমি তাহলে সিস্টেমেটিক ওয়েতে আগাইতেছি, আমি তাহলে ঠিক পদ্ধতিতে আগাইতেছি, আমার আগানোতে কোনো ভুল নাই, আলহামদুলিল্লাহ। তো এইভাবে যখন কনফিডেন্স নিয়ে তুমি পরীক্ষার হলে যাবা, যখন বসবা, বাকিদের সাথে কম্পিট করবা, তোমার কনফিডেন্স লেভেলই থাকবে অন্যরকম, বুঝছো? তুমি শোনো না যে স্টুডেন্টরা বলে যে ভাই আমি তো 1 ঘন্টার পরীক্ষা 45 মিনিটে শেষ করে ফেলছি, আমি 1 ঘন্টার পরীক্ষা 50 মিনিটে শেষ করে ফেলছি। কীভাবে করে তারা? এইভাবে সিস্টেমেটিক ওয়েতে আগায়, এভাবে বেশি বেশি কোশ্চেন সলভ করে এবং নিজেকে ট্র্যাক করতে থাকে যে আমি কি আদৌ উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে। আর তুমি ট্র্যাক করার মাধ্যমে বুঝতে পারবা, বুঝছো? যখন তুমি নিজে বাসায় বসে দেখবা তোমার 80-র ভিতরে তুমি 70% নাম্বার আনতে পারতেছো, হ্যাঁ, তখন তোমার কনফিডেন্স লেভেলই থাকবে অন্যরকম। তখন তুমি যখন পরীক্ষা দিবা, তোমার পরীক্ষার ভিতরে ওই রকম নাম্বারই আসবে যেরকম তুমি বাসায় বসে পাইছিলা, বুঝছো? এটা আমি ফার্স্ট টাইমেও এরকম নোটিস করছি, সেকেন্ড টাইমেও আমি এরকমই নোটিস করছি। তো ওই নোটিসেবল পিরিয়ডগুলো থেকে আমি আমার যে অভিজ্ঞতা ছিল ওইখান থেকে আমি আমার নলেজগুলো আজকে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে জানাইও কেমন লাগছে ভিডিওটা, মানে আর যদি কোনো ব্যাপারে কোশ্চেন করা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি ওই নিয়ে ভিডিও বানাবো বা ওই কমেন্ট বক্সে তোমাদের উত্তর দিয়ে দেবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।